সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কাছে যাবো, তারপর স্যারের কাছে আসবো, মানুষ বাবুর কাছে যাবো। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, পাল্টা প্রতিরোধ হচ্ছে, পাল্টা মার খাচ্ছে, মার খেয়ে খেয়ে শুয়ে পড়ছে সকল ছাত্র সমন্বয় যারা হাসপাতালে ভর্তি। এই প্রতিরোধকে আটকাতে পারবে মোহাম্মদ ইউনূস? সালাউদ্দিন শোয়েব চৌধুরী। কিশোর ভাই দেখুন, এই দানবের বিরুদ্ধে অভিযান বলতে ইউনূস যা বোঝাচ্ছে সেটা হলো দানবটা কারা? 18 কোটি বাঙালি। ওরা 18 কোটি বাঙালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যেভাবে 1971-এর 25 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, আজকে বাঙালি জাতির উপর এই পাকিস্তানের পাপের সন্তানরা যুদ্ধ ঘোষণা করেছে, জঙ্গি জিহাদি জবাই বাহিনী যুদ্ধ ঘোষণা করেছে। আমি আজ আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে বলে দিচ্ছি, 14 ফেব্রুয়ারি ইউনূসের বিরুদ্ধে যে লাল চিঠি, এই যে যারা এসে আজকে কথা বলছে, এই যে আজকে যারা এসে কথা বলছে রিপাবলিক বাংলায়, 1 টাকাও খুঁজে পাবেন না, সবগুলো পালাবে। তখন তোমরা কি ভারতে পালিয়ে যাবে? ভারত তোমাদেরকে যেতে দিবে? সেইটা চিন্তা করো। তোমরা আজকে পাকিস্তানের দালালেরা এতটা নির্লজ্জ, এতটা বেহায়া হয়ে গেছো যে তোমরা টেলিভিশন চ্যানেলে এসে বলছো ভারত করছে। ভারত কি করছে? বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসকে ভারত আটকে রেখেছে। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন ভারত করেছে। বাংলাদেশে 32 নম্বর ভারত ভেঙেছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সমস্ত স্তম্ভ ভারত ভাঙছে। তোমরা পাকিস্তানের পাপের সন্তান, তোমাদের বাপের দেশে তোমাদেরকে অতিরেই পাঠিয়ে দেওয়া হবে জাহাজ ভর্তি করে। 14 ফেব্রুয়ারি তোমাদের শেষ দিন। তোমাদের গুরু ইউনূস পালাবে, ইউনূস তো পালাবে। তোমরা কোথায় পালাবে সেটা ঠিক করো। ভারতে তো যেতে পারবে না, বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে। অত্যন্ত ভয়ঙ্কর দিন তোমাদের জন্য আসন্ন। আজ 8-9 ফেব্রুয়ারি বলছি, আর মাত্র 6 দিন, তারপর তোমাদের যে কান্না, তোমাদের যে আত্মচিৎকার, সেটা আমরা দেখবো। সালাউদ্দিন সাহেব 6 দিন পর কি হবে? আরো একবার জিজ্ঞেস করছি, সালাউদ্দিন সাহেব 6 দিন পর কি হবে? আমার সঙ্গে কর্নেল রয়েছেন, আমার সঙ্গে স্যার রয়েছেন, প্রত্যেকের কাছে যাবো, মানুষ বাবু রয়েছেন। 6 দিন পর কি হবে বাংলাদেশের মানুষ আজ জানতে চায়। 14 ফেব্রুয়ারি এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প জেনে গেছেন যে বাংলাদেশে এই সমস্ত কাণ্ড কারা করেছে, মার্কিন গুপ্তরাজ্য এবং সরোজ বাহিনী। এটা তার গোপন নেই। তো ট্রাম্প এবার খড়গহস্ত হবেন। নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে যৌথ সংবাদ সম্মেলন হবে, সেখানেই ইউনূসের লাল চিঠি হয়ে যাবে। সেখানেই বাংলাদেশের জঙ্গি জিহাদি জবাই বাহিনীর লাল চিঠি। আরিফ বিল্লাহ ভয় লাগছে? আরিফ বিল্লাহ ভয় লাগছে? শরম নাই নাকি লজ্জা নাই যে ভারতের পাছায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে লাথি মারছে? ডোনাল্ড ট্রাম্প আপনি আবার টুইট করেছেন, আপনি জানেন মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের ফান্ড কোথা থেকে আসতো? সমস্তটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন, তাই না? এটা সৎ কথা আছে। আর মোহাম্মদ ইউনূসের মেয়ের যে ইনভেস্টিগেশন চলছে আপনি জেনে নিন, এটা সব পুরো বিশ্বের সামনে আছে। উনি তো যতগুলো কারচুপি করেছেন গ্রামীণ ব্যাংকে, এটা আস্তে আস্তে উপরে আসছে। প্রফেসর ইউনূস বাংলাদেশের মানুষকে আপনার ধোঁকা দিয়েছেন, উনি ফ্রড করেছেন। ওনার এগেইনস্টে আপনাদেরই যে জুডিশিয়ারি আছে ওখানে ওনাকে পানিশমেন্ট দেওয়া হয়েছিল। আরিফ বিল্লাহ আনসার। জি জি, আমি বলছি সালাউদ্দিন সুমন সাহেবের, শোয়েব সাহেবের লজ্জা থাকা উচিত। উনি জানেন না যে ডোনাল্ড ট্রাম্প। আপনি ছবিটা দেখুন, আপনিও কারো সন্তান আছেন। আরে সাহেব, আপনিও কারো সন্তান আছেন। আপনার মাকে এরকম, আমাদের বাংলাদেশের মাকে এরকম করেছে। এরা কারা? এরা রাজাকার। এইটাই তো মার্চ 25 মার্চ 1971 হয়েছিল। এরকমই আমাদের বাংলাদেশি মা বোনকে মারা হয়েছিল এই রাজাকার গুলো। আপনি কন্ডেম করুন। কন্ডেম করতে পারবেন না উনি। আপনারা এই ধরনের নির্লজ্জ বেহায়া ধরনের ঘটনা ঘটানোর জন্য প্রস্তুতি নেন কিভাবে? আমি বিমল কুমার স্যারের কাছে যাবো, আরিফ বিল্লাহ সঙ্গে থাকুন, সালাউদ্দিন সাহেব সঙ্গে থাকুন, মানুষ বাবু সঙ্গে থাকুন। আমি যাব, আমি গিয়ে সরাসরি প্রশ্ন করব, আজকে স্যারের কাছে প্রশ্ন করব আমি, এবং স্যারকেও আমি সেট ওয়ানে নিয়ে আসবো, স্যার আমার সঙ্গে আসুন প্লিজ। আমরা একটা নতুন ছবি দেখব, সেই ছবিতে আমি স্পষ্ট করব। স্যার আমার সঙ্গে আসুন। আমরা আজকে আলোচনা করছি স্যার, আপনার হাত রয়েছে সরাসরি। আজ এই আরিফ বিল্লাহ বসে বসে বড় বড় কথা বলছেন স্যার, আপনি
আপনি নিজে এই যুদ্ধে আসুন স্যার, আপনি নিজে বাংলাদেশকে স্বাধীন করার যুদ্ধে অংশ নিয়েছিলেন। আসুন স্যার, আপনি সেই রণতরীতে ছিলেন যা পিএনএস গাজী, এই পাশে চলে আসুন স্যার, আমার ঠিক বাদিকে, যা পিএনএস গাজীকে ডোবায় এবং তার পরবর্তীকালে বাংলাদেশ স্বাধীন হয়। আজকে সেই বাংলাদেশে নতুন অপারেশন শুরু হয়েছে। তারা একদিকে মানুষের ওপর অত্যাচার করছে তো করছে, তার সঙ্গে ভারত বিরোধী কথা বলছে বসে বসে, তারা সমস্তটা ভুলে গিয়েছে। বলুন স্যার। আমি এখানে আজকে কিছু কথা বলবো যেটা একজন স্বাধীন বাংলাদেশের অভিভাবক হিসাবে, ইয়েস, I have got the right to say আমি একজন বাংলাদেশের অভিভাবক। কারণ হচ্ছে যখন 71-এর যুদ্ধ হয় তখন মোহাম্মদ ইউনূস সাহেব কোথায় ছিলেন? আমি তো ওনাকে দেখিনি। আমি 71-এর যুদ্ধে মোহাম্মদ ইউনূসের নাম শুনিনি। ঠিক। আমি মোহাম্মদ ইউনূসকে দেখিনি কোনোদিন। কি করেছেন উনি? জানবেন কি করে যে দেশটা কি করে স্বাধীন হয়েছে? যেহেতু স্বাধীনতা আমার একটা অবদান আছে, আমি অভিভাবক হিসেবে বলছি। আপনি নিজে লড়াই করেছেন। আমি নিজে লড়াই করেছি। একটা জিনিস খেয়াল রাখবেন, আজকে যে এই যে বড় বড় কথা বলছে, আমরা যদি ইতিহাসটা ভুলে যাই চলবে না, ইতিহাসকে খেয়াল রাখতে হবে। ইতিহাস ছাড়া পৃথিবীতে কিছু চলে না। আরিফ বিল্লাহ, আপনি আজকে স্বাধীন হয়েছেন আমার পাশে থাকা এই ব্যক্তির জন্য, থ্যাংক ইউ বলুন। খেয়াল রাখবেন একটা জিনিসকে, সেই দিন যেদিন নিশ্চয় যেদিন প্রথম শুরু হলো যুদ্ধ, সেই দিন আমরা যদি পিএনএস গাজীকে না ডুবাতে পারতাম, হয়তো খুব খারাপ লাগছে শুনতে, পিএনএস গাজীকে যদি না ডুবাতে পারতাম, খেয়াল রাখবেন সেই গাজী আপনাদের চট্টগ্রামে ঢুকে যেত। ঠিক। শুধু তাই নয়, আজকে যে কথা বলছেন বড় বড়, আপনারা থাকতেন সেখানে ইস্ট পাকিস্তানের স্লেভ হিসেবে। স্লেভ, yes, I have to repeat that word. থ্যাংক ইউ বলুন আরিফ বিল্লাহ। স্লেভ, স্লেভ আরিফ বিল্লাহ, থ্যাংক ইউ বলুন। আপনি আজকে স্বাধীন হয়েছেন এই ব্যক্তির জন্য। Yes. আমার পাশে থাকা এই ব্যক্তি আপনাকে স্বাধীন করেছে, থ্যাংক ইউ বলুন। আমি 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 আপনাদের দেশকে স্বাধীন করেছি। আমার সৈন্যবাহিনী, আমাদের বাংলাদেশের তার মধ্যে একজনই। আজকে আপনারা আজকে স্লেভস হয়ে থাকতেন কি নামে জানেন? ইস্ট পাকিস্তানের নামে। স্বাধীন বাংলাদেশ হতো না যদি ভারত আপনাদের সাহায্য না করত। ভারত সাহায্য করে ভুল করে ফেলেছে। ভারত সাহায্য কখন করেছে জানেন? ভারত একটা স্বাধীন, প্রচণ্ড শান্তিপ্রিয় দেশ। খেয়াল রাখবেন, আমি একটু ইতিহাসটা বলতে হবে আপনাদের, কারণ আপনাদের জানা খুব প্রয়োজন আছে। আপনারা তো তখন জন্মগ্রহণ করেননি। ঠিক। যখন 71-এর যুদ্ধটা হয়, আমি জানি, আমি ছিলাম সেই যুদ্ধে। যদি আমি জানি যে কিভাবে আপনাদের দেশকে আমরা স্বাধীন করেছি। আমরা কিন্তু প্রথম দিন যাইনি। আমাদেরকে যখন আপনাদের এখানে এসে ট্রেনিং নিয়েছে পাকিস্তানের, হ্যাঁ, তারা যখন আমাদেরকে বলল যে দেখো আমরা এইরকম বিপদে পড়েছি, আমাদেরকে সাহায্য করো, আমরা কিন্তু তখন এগিয়ে যাইনি। খেয়াল রাখবেন, ভারত কিন্তু কোনোদিন কাউকে আক্রমণ করেনি। কি হলো? পাকিস্তান দেখলো যে এখন যদি আমরা ভারতকে আক্রমণ না করি, খেয়াল রাখবেন মিস্টার আরিফ বিল্লাহ, আপনি খেয়াল রাখবেন। আরিফ বিল্লাহ আপনার বাদিকে স্ক্রিনে, আপনার খেয়াল রাখবেন স্যার, ওই যে আরিফ বিল্লাহ, আপনি খেয়াল রাখবেন। হ্যাঁ, আজকে যে কথাগুলো আপনারা বলতে পারছেন, আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের এই চিন্তা আপনারা দেখতে পেতেন না যদি আমি এবং আমাদের ভারতীয় সৈন্যরা সেদিনকে আপনাদেরকে স্বাধীন না করতাম। মানুষদের কাছে যাওয়ার আগে আরিফ বিল্লাহ উত্তর। আরিফ বিল্লাহ 10 সেকেন্ড উত্তর। জি বলুন। উত্তর দিন। আপনারা থ্যাঙ্কফুল কিনা আজকে আপনারা প্রতিরোধের মুখে পড়েছেন, আজকে আপনারা ভারত বিরোধী কথা বলছেন, আপনারা থ্যাঙ্কফুল হন, ভারতের সঙ্গে বন্ধুত্ব করুন। বলুন আরিফ বিল্লাহ। আমি বলছি, বলতে পারে শুনবেন, কথার মধ্যে বায়াত দিবেন না। আমি বলে দিচ্ছি যে আমরাও বাংলাদেশি, বাঙালি, এবং পশ্চিমবঙ্গের মানুষ যারা আছে তারাও বাঙালি ভাষায় বাঙালি। হ্যাঁ, আমাদের আজকের জিডিপি 2700 মিলিয়ন মার্কিন ডলার, আর তাদের জিডিপি হলো মাত্র 900 মার্কিন ডলার। আমরা বলি আপনারাও স্বাধীন হয়ে যান,
আমাদের মতো আপনাদেরও 2700 মার্কিন ডলার জিডিপি হয়ে যাবে। আমরা কি আরেকটা নতুন জিডিপির প্রতিবেশী কথা পাবো। বলছেন? আমাদের আজকে প্রথম কথা, ভারত হচ্ছে বিশ্বের চতুর্থ সবচেয়ে বড় ইকোনমি। আমাদের সঙ্গে জিডিপির কথা বলতে আসবেন না। চতুর্থ সবচেয়ে বেশি মিলিটারি স্ট্রেংথ ভারতের রয়েছে, ভারতের দ্বিতীয় বৃহত্তম মিলিটারি সংখ্যা, এবং রিজার্ভ ফোর্স যদি অ্যাড করেন তাহলে গোটা বিশ্বের সবচেয়ে বড় বাহিনী ভারতের হাতে রয়েছে। আপনি কাদের সাথে জিডিপির কথা বলতে আসছেন? এই সব বলবেন না। আমার প্রশ্ন, আমি মানুষদের কাছে যাওয়ার আগে আমার ছোট্ট একটা প্রশ্ন, আরিফ বিল্লাহ যেভাবে গণপ্রতিরোধ হচ্ছে, আমার পাশে আর্মি অফিসাররা দাঁড়িয়ে রয়েছেন, প্রাক্তন আর্মি অফিসাররা বাংলাদেশকে স্বাধীন করতে সাহায্য করেছেন। আরিফ বিল্লাহ, আপনি একটু যদি আজকে থ্যাঙ্কফুল হতেন তাহলে আপনাদের আমি অ্যাডভাইস দিতে পারতাম কিভাবে এই গণপ্রতিরোধ আটকাতে পারতেন। আপনারা কেন এটা করছেন? কেন দেশটাকে নষ্ট করে দিচ্ছেন? আরিফ বিল্লাহ কেন আত্মহত্যা করছেন? হ্যাঁ, কেন আত্মহত্যা করছেন আরিফ বিল্লাহ? সত্যি কথা তো, একদম আত্মহত্যা ছাড়া কিছুই নয়। আমরা সঠিক ট্র্যাকে আছি, সেই জন্য আপনাদের মাথা ব্যথা হচ্ছে। আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের যদি মাথা ব্যথা হতো তাহলে সেই সময় আইএসআই কে কেন রংপুর নিয়ে গেলেন আপনি বলুন? 71 সালে আপনি ওদের ছোটবেলা কেন নিয়ে গেলেন বলুন তো? 21 তারিখের পর আপনারা কি করে এই আমাদের বঙ্গবন্ধুর এই ঘরটা যতদিন তো ছিল বলুন স্যার, কেন নষ্ট করলেন আপনি বলুন? আপনি এটা বলতে পারবেন না কি ডিজিএফআই এর উপরে আইএসআই অফিসার, আইএসআই অফিসার যারা ছিলেন ওর মধ্যে একটা ব্রিগেডিয়ার ছিলেন, চেয়েছেন কি কেন এই আমাদের বঙ্গবন্ধুর বাড়িটা রয়ে গেছে, কেন এটা ইন্সপিরেশনাল জিনিস আছে? উনি ওনাকে আরো বললেন কি তোমার কাছে যদি আমাদের মুজিবুর রহমানের যদি বস্তুগুলো নেই আমি তোমাকে লিখে দেবো। তোমরা তো এখন আইএসআইয়ের লোক, তোমাদের যত লোক আছে বিক্রি হয়ে গেছে, চায়না পাকিস্তানের হাতে বিক্রি হয়ে গেছে। আপনি একটা মায়ের সন্তান থাকলে এই যে আপনি দেখছেন একটা আমাদের বাংলাদেশের মাকে যেরকম আপনারা ক্ষতি করেছেন, মেরেছেন, ওকে গালি দিয়েছেন, এইটাই মনে হয় যে আপনারা আবার রাজাকার। মনে রাখবেন বাংলাদেশের 17 কোটি মানুষ, ওদের মেরুদণ্ডতা খুব শক্ত আছে, ওরা ছাড়বে না। আর আপনি তো একটা প্রাউড এটা বাংলাদেশি সিটিজেন, বলুন এটা আপনি কন্ডেম করুন কি 6 তারিখে যেটা হয়েছে আপনার ধানমন্ডিতে, যেটা আমাদের বঙ্গবন্ধু বাড়িতে একজন মহিলাকে যেরকম অত্যাচার করা হয়েছে, নিন্দনীয় নিন্দনীয় নিন্দনীয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।